স্টেথোস্কোপ নামিয়ে রেখেছেন অনেক দিন, মাঝে মাঝে ইনস্ট্রুমেন্ট বাজান, মাঝে মাঝে ঝর্ণা কলম দিয়ে একে ওকে আঁকেন। সহজ সরল সরল সহজ জীবনে লাইন্স অ্যান্ড ডটস দিয়েই গ্যালারি গোল্ড জুড়ে কিশোর রায়ের সৃষ্টি, যিনি সঙ্গীত শিল্পী অনুপম রায়ের বাবা। কিশোর রায়ের ছবি, ডাক্তারির পর ছবি, কখনো ইনস্ট্রুমেন্ট বাজানো, এই সমস্ত কিছু দেখা যায় সামাজিক মাধ্যমে। ওই আমাকে আমার মতো থাকতে হবে, ব্যাপারটা কি ঠিক এরকমই? ব্যাপারটা একদমই তাই, প্রত্যেকের ক্ষেত্রেই খাটে। আর আমি যেটা আমার এটা একটা হবি আর কি, পাস টাইম যেটাকে বলে, সেটা হচ্ছে আঁকা। আর গান টান ভালো লাগে, ওই জন্যে মাঝে মধ্যে গান টানও করি। এই হচ্ছে অবস্থা। পুরোপুরি আমারই একক আঁকার প্রদর্শনী, এবং এখানে আমি ডাক্তার হিসেবেও কিন্তু পরিচয় দিইনি, আমি দিয়েছি কিশোর কুমার রায়ের লাইন্স অ্যান্ড ডটস। যেহেতু আমি আঁকতে ভালোবাসি, অনেকেই আমাকে অনেকদিন ধরে বলছে যে আপনি এরকম আঁকাঝোঁকা করেন, একটা এক্সিবিশন অন্তত করুন। হ্যাঁ, এক্সিবিশন করে কী করবো, না করুন। যখন বললো তখন আমার ঠিক আছে, করা যাক। তো ছেলেকে বলাতে ও কিন্তু খোঁজখবর নিয়েছে বিভিন্ন জায়গায় যে কোথায় কি গ্যালারি রয়েছে। তো এইটা আমাদের একটু সুটেবল মনে হলো, দিয়ে আমরা এটাকে অ্যাফোর্ডেবল মনে হলো বলে এটা 3 দিনের জন্য মোটামুটি এটা করা হলো। আমরা অনেক সময় দেখি যে তুমি তোমার ফেসবুকের ক্ষেত্রে অনেক ছবি, মানে কখনো কখনো তোমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের ছবি তুমি আঁকো। এটা তুমি মানে সময়টা কখন বের করো, মানে এবং কাদেরকে তুমি বেছে নাও এক্ষেত্রে, মানে কিভাবে বাছো? আচ্ছা, এবারে হচ্ছে যে আঁকার ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট খুঁজতে হয় পাগলের মতন। আর্টিস্টদের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই যেমন, হ্যাঁ, লিখতে লিখতে এমন হলো যে আর লেখার কি সাবজেক্ট খুঁজে পাচ্ছে না লেখক, সেই রকম আঁকার ক্ষেত্রেও অনেকে জানে না হয়তো যে আঁকতে আঁকতে এমন একটা স্টেজ আছে আর্টিস্টের যে আমি আর কী আঁকবো, আমি তো সবই এঁকে ফেললাম। তা আমার ক্ষেত্রেও খানিকটা তাই। আমি তো ফুল টাইম আর্টিস্ট নই, আমার ইচ্ছে হয় আঁকতে, আমি আঁকি। কিন্তু এই আঁকতে আঁকতে দেখলাম যে আমি রেলগাড়িও এঁকেছি, আমি এরোপ্লেনও এঁকেছি, আমি ঘোড়াও এঁকেছি, আমি বকও এঁকেছি, আমি মানুষও এঁকেছি। এরকম করতে করতে সাবজেক্ট প্রায় ফুরিয়ে যাচ্ছে নাকি। তখন আমার তো নিজে শেখা, আমি তো কোনো বিশেষ স্কুলে বা কলেজে পড়িনি, আর্ট কলেজে। তো বই কিন্তু প্রচুর পড়েছি আর্টের। তো সেখানে একজন এক রকম আইডিয়া দিয়েছে। একটা বই আমার কেনা আছে, হাউ টু স্কেচ অ্যান্ড ড্র। সেটাতে একটা কথা লাগে যে আপনার কিছুই আঁকতে না ইচ্ছে করে, আপনি একটা গাছের কাছে যান, ওইখানে দাঁড়ান, দিয়ে গাছের ছালটা আঁকুন, বার্ক যেটাকে বলো, গাছের বার্কটা আঁকুন, তারপরে পেছন দিকে পেছন তাকিয়ে দেখুন আরও গাছগাছালি, তখন ওইগুলোকে আঁকতে থাকুন। এটা একটা আইডিয়া যে হ্যাঁ, একটা কিছুই নেই কেন, আঁকার তো সব কিছুই আঁকা যায়। এইবারে আমার ক্ষেত্রে যেটা হলো সেটা বলি। সেটা হচ্ছে যে ওয়াটার কালার করলাম, পেন দিয়ে আঁকছি, করতে করতে ফাউন্টেন পেন আমার খুব প্রিয় হয়ে গেল। এই কারণে এইটার নাম আমি দিয়েছি লাইন্স অ্যান্ড ডটস। এই এক্সিবিশনটার যে লাইন্স আর ডটস এমন একটা জিনিস যেটা দিয়ে আমি আঁকতে পারি। একটা লাইন আর ডট এইগুলো মিক্সচার করলে এটা আমার নিজের একটা ব্যাপার হচ্ছে যে দেখো, আঁকার যে ব্যাপারটা, সেটা যদি আমরা চলে যাই বহু পুরনো যুগে, যখন মানুষের কিচ্ছু কোথাও ছিল না, কেভে বাস করতো, মানে গুহা মানব, তারাও কিন্তু গুহাতে আঁকি করেছে। এবং সেগুলো যদি তুমি স্পেনের কথা ভাবো, আলতামিরা বলে একটা জায়গা আছে, ওখানে যে কেভস আছে ওখানে আঁকা রয়েছে। সেখানে বাইসনের একটা অদ্ভুত ছবি, ইট ইজ ভেরি ফেমাস, বাইসন এঁকেছে। সেইটা কী দিয়ে এঁকেছে আমরা ভালো করে জানি না, বাট দে ইউজড এ পিগমেন্ট, দে ইউজ সাম সর্ট অফ ইনস্ট্রুমেন্ট টু ড্র ইট। ইট ইজ নট আ পেন, ইট ইজ নট আ পেন্সিল। এবার কথা হচ্ছে যে ওইটা করে ওটা যে এঁকেছিল, আজকে একটা চীনেম্যানই হোক, একটা জাপানি হোক, একটা আমেরিকান হোক, একটা ফ্রান্সের লোক হোক, সে গিয়ে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আরে এটা তো একটা বাইসনের ছবি। এবং তখন নিশ্চয়ই বাইসন ছিল, তাহলে এঁকেছে কেন? তাহলে কয়েকশো হাজার বছর আগে যে কীর্তিটা মানুষ দেখেছে, অবজার্ভ করেছে, সেটা এঁকেছে। এবার ইট হ্যাজ ট্রান্সেন্ডেড টাইম, কাউকে এটা ভাষা শিখতে হয়নি যে এটা কী এঁকেছে জানার জন্য। সুতরাং হি হ্যাজ ইউজ লাইন্স অ্যান্ড ডটস। এইবার একটু বিশদভাবে আলোচনা করতে গিয়ে যেটা হচ্ছে, প্রথমে মানুষের এক্ষেত্রে এসেছে আঁকা, লেখা, ল্যাঙ্গুয়েজ, এগুলো পরে এসেছে। কি করে হয়েছে? ওই আঁকার থেকে কিন্তু লেখা, আমরা সবাই জানি যে 1 মানে একটা আঙুল, 2 মানে 2, এবার রোমান হরফে 1 2 এইভাবে এসছে লেখা।
এই যদি হয়ে থাকে তাহলে পরে সেখানে কোথায় তফাৎ ড্রয়িংয়ের সঙ্গে, ড্রয়িংয়ের লাইন্স অ্যান্ড ডটসের সঙ্গে আর রাইটিংয়ের লাইন্স অ্যান্ড ডটসের কোথায় তো ড্রয়িংয়ে কারোর কাছে শিক্ষা লাগছে না, যে মানুষ নিজে স্বতঃস্ফূর্তভাবে এঁকে যাচ্ছে একটা, যাই হোক একটা, আমি যদি সূর্য আঁকি তাহলে পরে এরকম একটা গোল করে চারিদিকে এরকম লাইন টেনে দিলাম, একটা সূর্য হলো, যে কেউ দেখবে একটা বাচ্চা ছেলে বলবে এটা সূর্য, এটাতে কাউকে শেখাতে হবে না, কিন্তু সে বুঝতে পারবে যে সূর্য, কেন সে তো সূর্যকে রোজই প্রায় দেখে। লেখার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ইংরেজির কথা বলি বা বাংলার যাই হরফ যেটাকে বলে ABCD যদি হয়, তাহলে আমাকে শিখতে হচ্ছে এইটার উচ্চারণ হচ্ছে এ, একটা দাঁড়ি আর একটা দাঁড়ি, একটা হরিজন্টাল দাঁড়ি, মানে লাইন্স, 3টে লাইনে এ হয়েছে। এটাকে ইটালিকে যখন এরম লিখছি আবার শিখতে হচ্ছে এটাকে স্মল লেটারে এ বলা হচ্ছে। এবার আমাকে ওয়ার্ড শিখতে হচ্ছে, যেমন আমি যদি এইটার কথা বলি গ্যালারি, গ্যালারিতে জি আছে, এ আছে, LLER, বা এগুলো আমাকে শিখতে হয়েছে। আর গ্যালারি কথাটা আমাকে স্পেলিংটা জানতে হয়েছে, এবার গ্যালারির মানেটাও জানতে হচ্ছে। এইবার যখন আমি বলছি গ্যালারিতে শো হচ্ছে, তখন সেটা বাংলায় বললেও বুঝলাম, আবার ইংরেজিতে বলেছে দের ইজ শো গোয়িং অন ইন দিস গ্যালারি, সেটাও একটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা শিখতে হয়েছে, সেখানে একটা অনেক অনেক কিছু শিখতে হয়েছে, তবে এটা এসছে। এবং সবথেকে সিম্পল লাইন অ্যান্ড ডট যদি আমি আঁকার মধ্যে বলি তাহলে পরে কিন্তু বলা খুব মুশকিল, কিন্তু লেখার মধ্যে তুমি ইজিলি খুঁজে পাবে। আমি যদি আই বলি ছোট হাতে, তার একটা ডট আছে, ওপর একটা লাইন আছে, এই আই মানে কিন্তু আমাকে শিখতে হয়েছে এটা মানে আমি। হ্যাঁ, এরকম একটা ডট যদি না থাকে মাথার উপরে আইয়ের ওপর, কেউ হয়তো বলবে যে ও এটা বোধহয় দিতে ভুলে গেছে, ওটা এমনভাবেই মাথার মধ্যে ঢুকে আছে। সুতরাং দেখতে পাচ্ছ যে একটা লাইন আর একটা ডটের কত মানে, এমনি ডটের তো মানে আছেই তোমার অ্যালজেব্রা, ম্যাথামেটিক্সে ডেসিমাল, কিন্তু ডেসিমাল কোথায় ইউজ করতে হবে আমাকে জানতে হবে, ফুল স্টপ কোথায় ইউজ করতে হবে জানতে হবে। আর্টের বেলাতে কিন্তু আমি যেসব ছবিগুলো এঁকেছি এখানে লাইন্স আছে, ডটস আছে, কোনোটা ডেসিমালও নয়, কোনোটা ফুল স্টপও নয়, ইট ইজ নাথিং বাট আর্ট। এবং এটা কেন আর্ট বলছি, যে এটাকে টোটাল যদি আমি যখন দেখি তখন ইট ইজ ক্রিয়েটিং এ পিকচার, একটা ছবি। আমরা ডট যদি আমরা এইভাবে ভাবি যে একটা ডট একটা ফুল স্টপ, আমরা একটা কিছু লিখবো তারপরে ডট দেবো, একটা লাইন, যে লাইন বরাবর আমরা জীবনের পথে এগোবো। তো তোমার জীবনের এগোনোর ক্ষেত্রে লাইন কি থাকবে, আর কোন জায়গায় তুমি, এরকম হয় না যে এখন অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনেক সাবলীলভাবে সব কিছু বলে দেয় আর কি, যা খুশি তাই বলে দিচ্ছে আর কি, সমাজ মাধ্যমে হোক যে কোনো কিছুতে, তুমি কোন জায়গায় গিয়ে নিজেকে ডট দেবে যে আর নয়, কি বেছে রাখতে হবে? এবার কথা হচ্ছে যে এটা কিন্তু এক একটা ক্ষেত্রে এক এক রকম হবে, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই আছে। মনে করো এখানে ভোলা দাঁড়িয়ে আছে, এবার ভোলার সঙ্গে আমি যখন কথা বলছি তখন আমি জানি যে আমাকে কোথায় থামতে হবে, ভোলাও জানে কোথায় থামতে হবে, দ্যাট মিনস দের ইজ এ লিমিট, ওটাকেই ফুল স্টপ বলতে পারো বা ডট বলতে পারো। সুতরাং জীবনের ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে? এবারে আমার জীবনের ক্ষেত্রেও তাই, যে আমি জানি যে আমি যার সঙ্গে ব্যবহার করব আমার একটা বিশেষ জায়গায় এসে আমাকে যে লিমিটটা মেনটেন আছে, স্পিড লিমিট যেমন থাকে প্রত্যেক জায়গাতে লিমিট আছে, ফুল স্টপ, সেই রকম আমার জীবনে যদি বলো আমার ক্ষেত্রেও আছে। আমি যখন পেশেন্ট দেখছি ডাক্তার হিসেবে, তখন একটা ডাক্তারি করছি, তখন তাকে আমি তো তার সঙ্গে উল্টো পাল্টা গল্প করবো না, আমি তাকে তার যে প্রবলেম আছে সেটা সলভ করে, তখন ছবির কথা বলবো না, তখন তাকে নিয়ে আমি অন্য কিছু আলোচনা করবো না, তখন তার কষ্টটা লাঘব হচ্ছে কিনা সেইটা নিয়ে বসে সেই বলাটা আমার শেষ হয়ে যাবে। সে কি খাবে, সে চান করবে কি করবে না, তার কি করা উচিত লাইফস্টাইলে, সেইটা বলে কিন্তু আমি একটা দাঁড়ি টানছি। আমরা অনেকেই ছবি বুঝি, অনেকেই বুঝি না, কিন্তু ছবি দেখি আমরা সবাই। তাই শিল্পীর থেকেই জেনে নিয়ে বোঝার চেষ্টা করলাম, জানলাম ছবির নেপথ্যের অনেক গল্প। এই ছবিটা কি বোঝাতে চাইছো? এই ছবিটার সম্বন্ধে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে লাইন্স অ্যান্ড ডটসের যে ব্যবহার, দ্য ইউজ অফ লাইন্স অ্যান্ড ডটস ইজ ভেরি ক্লিয়ারলি ভিজিবল হিয়ার। যদি খুব ভালো করে লক্ষ্য করো, একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে যে এটা মোটামুটি পেন্সিল ছাড়া রবারের ইউজ না করেই আঁকা এটা।
আমি পেন দিয়েই এঁকেছি এটা, এবং এখানে লাইন্সের প্রয়োগ কীভাবে হয়েছে দেখো, এখানে এরকম কার্ভ লাইন্স দেখা যাচ্ছে। এই কার্ভ লাইন্সটা কেন ইউজ করছি, এখানে টেক্সচার বোঝানো হচ্ছে। টেক্সচার হচ্ছে ক্লাউডটা যে একটা ফ্লাফি ফর্ম, একটা কটনের মতন জিনিস, সেইটা বোঝানোর জন্য এখানে কিন্তু কার্ভ লাইন্স। ফোরগ্রাউন্ডে এখানে যেটা ঘাস আছে এটা কিন্তু স্ট্রেট লাইন্স এবং ছোট ছোট লাইন, এটাতে টেক্সচার বোঝাচ্ছে আবার, কিন্তু এটা ঘাসের স্ট্রাকচার। এই ঘাসের স্ট্রাকচার এখানে যদি আমি ইউজ করি তাহলে ওটা ক্লাউড মনে হবে না, সেটা মন মেনে নেবে না। চোখ দেখবে তারপর মন মানবে না। সেম থিং আমি এই বিল্ডিংসগুলো যখন করেছি তখন লাইন্সগুলো করেছি, এগুলো ডিটেলস কিছু না, কোথাও যে বিশেষ একটা জানলা দরজা কিচ্ছু আঁকা নেই, জাস্ট লাইন্স আছে। ওটাতে কিন্তু একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে এটা একটা পেছন দিকে যে হিলস আছে, পেছন দিকে যে পাহাড় আছে, সেটাও কিন্তু লাইন্সের মাধ্যমেই বোঝা যায়। এই লাইন আর এই লাইনের তো অনেক তফাৎ আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ এইগুলো গুছিয়ে করা হয়েছে বলে এই কারণটা হচ্ছে। লাস্টে আসি ডটসে। এই যে আমরা দেখছি রিফ্লেকশন, এটা কিন্তু পুরোপুরি ডটসের তৈরি, ছোট 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 ডট দিয়ে বানানো হয়েছে। ওইগুলো এমনভাবে লাইন বাই লাইন প্লেস করা হয়েছে যাতে মনে হয় যে একটা শ্যাডো পড়ছে বা একটা রিফ্লেকশন পড়ছে। এইখানে কিন্তু লাইনস অ্যান্ড ডটসের পুরো একটা আইডিয়া পেয়ে গেল। এই ক্ষেত্রে আবার লাইন দিয়ে করা হয়েছে। এইটা কেন আকৃষ্ট হয়েছিল, এটা একটা হিস্ট্রি আছে। পার্কস্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এটা অনুপমের মা, আমি পেছন দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি দেখছি যে একটা অদ্ভুত একটা অন্ধকারের মধ্যে, উপর দিকটা পুরো অন্ধকার ছিল। যেমন যেমন এগোচ্ছি তত দেখছি যে এই আলোটা প্রচণ্ড জোরে চোখে লাগছে। উঠতে হচ্ছে কি, অন্য যে আলোগুলো আছে সেগুলো প্রায় নেই মনে হচ্ছে, এত জোর হচ্ছে। আরও কাছে যখন দেখছি তখন দেখছি এখানে কি একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। তারপরে দেখছি যে আরে ওটা তো একটা চার্চের স্টিপল। খুব কাছে গিয়ে বললাম যে একটা ছবি তুলে বাড়িতে এসে আঁকতে গিয়ে আমি সিলেক্ট করলাম অফ হোয়াইট পেপার। এটা কিন্তু হোয়াইট, এটা হচ্ছে অফ হোয়াইট পেপারে করলাম কি, কেন করলাম, যে এই আলোটার তীব্রতা যাতে বেশি বোঝা যায় তার জন্য এটা করা। এটা তো ফটোগ্রাফ নয়, এটা তো একটা আঁকা। এইখানে কিন্তু ব্ল্যাক আর হোয়াইট দুটো ইউজ করেছি, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অফ হোয়াইট। একদমই তাই। এবং দৃশ্যমানতার ক্ষেত্রে আলোর যেমন একটা প্রভাব থাকে, ঠিক সেরকমই বাবা মায়ের প্রভাব বোধহয় সন্তানের ওপর পড়ে। অনুপম রায়কে দেখলে বোঝা যায়। অনুপম রায়ের গানের প্রভাব এবং অনুপম রায়ের জীবন ধারণের প্রভাব থেকে, গানেরই বেসিক্যালি, তো এখান থেকে তোমাকে কিভাবে প্রভাবিত করে, মানে অনুপম রায়ের গানের সঙ্গে আমার আঁকার সঙ্গে কোনো না, মানে তোমার জীবন বা তুমি এবার কথা হচ্ছে, হ্যাঁ ও গান যেগুলো গায় সেগুলো ন্যাচুরালি আমার খুব ভালো লাগে। এক একটা গান আমার বেশি ভালো লাগে, সেগুলো হয়তো হিট হয় না, কিন্তু সেগুলো আমার বেশি ভালো লাগে। সবচেয়ে পছন্দের একটা গান যদি একটু, সব থেকে পছন্দের গান বলা খুব মুশকিল আছে, কেন অনেক কটা গানই পছন্দ। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, রাঘব একটা গান গেয়েছিল, ওটা ভীষণ ভালো গেয়েছিল, কিন্তু আমি গানটা কেউ খুব একটা চলেও না, কেউ করে না। রিসেন্টলি যেসব গানগুলো, রিসেন্ট মানে পরে যে গানগুলো গেছে, তার মানে আমার দুঃখ এক কাছিমের মতন, এই গানটা আমার মনে হয় যে এর মধ্যে একটা সাবস্টেন্স আছে যেটা আমাকে ছোঁয় আর কি। সব কিছুর প্রথম যেটা হিট হয়েছিল আমাকে আমার থাকতে দাও, সেই গানের মধ্যেও অনেক কিছু আছে যেটা হিট করে আমাকে, যে আমার বন্ধু, যেটা আমাকে হিট করে না সেটা আরেকটা লোককে হিট করে। আমাকে এক একটা গান এক একজনকে এক একটা গান হিট করে, এটা আমার বক্তব্য। আমি তোমায় এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে যে আমাকে একজন, নাম তো করবোই না, সে ভদ্রলোক আমার থেকে অনেক ছোট, এসে বললো যে স্যার আমি এই গানটা সহ্য করতে পারি না, আমি কাঁদি। আমরা কী গান রে, তোর কী হয়েছে? তখন বলছে যে বাড়িয়ে দাও তোমার হাত। তাহলে তো এই গানে তোর কষ্ট হয়ে গেল। তখন বলছে যে আমি ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, বলছে, এবং আমার শুধু মনে হয় যে বাবা তুমি আমাকে হাতটা বাড়িয়ে দাও। আমি নিজেই তখন কেঁদে ফেলছি। আরে তোকে এরকমভাবে বলছে, আমার ভয়ঙ্কর এই গানটা এত প্রভাবিত করেছে যে আমি গানটা শুনে কাঁদি। সেই রকম আরেকজন, মানে আমার বন্ধু, সে বললো যে তো আমাকে আমার মতো থাকতে দাও গানটাতে। প্রত্যেকের মনে হয় যে আমাকে আমার মতো থাকতে দাও, এই ফার্স্ট লাইনটা বোধহয় ইম্পর্টেন্ট, আমার কাছে ওটা নয়। কারণ তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? বলছে দেখো, আমাকে আমার মতো থাকতে দাও, যেটা ছিল না সেটা না, সব পেলে নষ্ট জীবন। বলছে যে সব পেলে নষ্ট জীবন, এই লাইনটা আমার ভয়ঙ্করভাবে ছোঁয়। তোমার কি তাই মনে হয়? আমারও এটা মনে হয় যে সত্যি কথাই সব কিছু যদি জীবনে পেয়ে যাওয়া যায় তাহলে সেটা বোধহয় অতটা আনন্দ দিতে পারবে না, কষ্টও থাকতে হবে, দুঃখ।
তোমার ছবির কাছাকাছি এসে একটা জিনিস যেটা মাথায় আসছে, যে ওই আমাকে আমার মতো থাকতে দেওয়ার যে ভাবনাটা, আমরা অনেকেই হয়তো সেই জিনিসটা ভাবার চেষ্টা করি, যে আমরা অনেক কিছু আমরা এরকম হয় যে কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, কিন্তু পরে দেখা যায় সে সাংবাদিক হতে চাইছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে। তো বাবা মায়ের ক্ষেত্রে এই যে ছেলে মেয়েদের আমাকে আমার মতো থাকতে দেওয়াটা, এটা কতটা কঠিন, বা তুমি ঠিক কিভাবে মেনেছিলে, মানে কি ভেবেছিলে? এটা সত্যি খুব কঠিন, এবং কঠিন বলতে একটাই কারণ, জেনারেশন গ্যাপ যেটাকে বলে, সেটা তো হয়ই। যেমন আমি নিজের জীবনে দেখেছি, আমাকে বাবা মারা এসে জিজ্ঞেস করছে যে ডাক্তার, আমার যে মেয়ে এই হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইছে, আচ্ছা এটা কী বলুন তো, কী করবে ওখানে গিয়ে? আমরা যে আমি তো জানি না, আমাদের সময় তো ছিল না, কিন্তু এখন কিন্তু এটা বোধহয় ভালোই লাইন, এখানে গেলে হয়তো সাইন করবে। দেখা গেলো যে সেই মেয়েটা হোটেল ম্যানেজমেন্ট পড়লো, এবং পড়ার পরে সে কিন্তু ভালোভাবেই চাকরি টাকরি করে, মানে শি বিকেম আ শেফ। সুতরাং বুঝতেই পারছো যে এর মধ্যে যদি ওকে ছেড়ে দেওয়া হয়, বা আমি যদি আমার জুনিয়র যে পরের যে প্রজন্ম, তাদের যদি নিজের মতন এগোতে না দিই, তাহলে কোথাও একটা বাজে, মানে বাজে বলবো না, একটা বাধা সৃষ্টি, একটা ভালো হবে না জিনিসটা। সেক্ষেত্রে ওই যাদবপুরের কৃতি ছাত্র, ব্যাঙ্গালোরের একটা দারুণ চাকরি, ভয় কি তুমি কি ভয় পেয়েছিলে? এইটা আমি বলি, এটাতে আমাদের একটা দুশ্চিন্তা ছিল, অ্যাংজাইটি, যে এরম একটা চাকরি ছেড়ে দিয়েও চলে আসছে, আর এখানে এই লাইনে তো আমাদের কেউ চেনাশোনা নেই, এখানে কী করবে কী না, ওর গান কতটা অ্যাকসেপ্ট হবে। তারপরে ও বললো যে, যদি বউ বললো যে বাবা এই বয়সে যদি ঝাঁপ না দিই, বয়স হয়ে গেলে আর ঝাঁপ না দিতে পারবো না। তখন আমি বললাম ঠিক আছে, আমরা তোমার পাশে আছি, তোমার যেটা পছন্দ হয় সেটা করো। তো ও এইখানে তখন ওর আসলে একটা মনের মধ্যে জোর ছিল খুব, যে আমার এতগুলো গান আমি লিখেছি, এতগুলো সুর দিয়েছি, আমি আরও নিশ্চয়ই পারবো। পর্যন্ত ছেলের গান শুনেছো, মানে স্টেজ পারফর্ম দেখেছো, এবারে জেঠুর ছবি কিরকম? জেঠুর ছবি তো অনেক দিন ধরেই দেখছি, মানে এরকম একটা একক প্রদর্শনী, প্রদর্শনী কোনোদিন এটা হয়নি। কিরকম লাগছে? এটা খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, এবং ছেলে উদ্যোগ না নিলে এটা হতো না, সম্ভব হতো না। যেটা জানা যায়, মানে যেটা হয় আর কি, সাধারণত বাবা মায়ের প্রভাব ছেলেদের ওপর পড়ে। ছেলে যখন একটা কৃতি জায়গায় রয়েছে, ছেলের গানের প্রভাব, ছেলের জীবন বোধের প্রভাব, মানে কোন গানটা তোমাকে বেশি প্রভাবিত করে? ওর সব গানই ভালো লাগে আমার, একটা কোনো বিশেষ গান বলতে পারবো না। এখানে এতগুলো ছবি রয়েছে, এই তিনটে ছবির মধ্যে তোমার সবচেয়ে ভালো লাগছে কোন ছবিটা? জিলিপি ভাবছি যে, জিলিপি কোন জায়গাটা একটু যদি একটু বলো। জিলিপির কোন জায়গাটা, ওই যে এটা নিয়ে যে ভাবছে না, ওইটাই মজা লাগছে। যেটু কখন কখন আঁকে বলো তো, মানে এই এত কিছু বেরিয়ে আসার পর? হ্যাঁ, দুপুরে আঁকে, চেম্বার থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে দুপুরে খানিকক্ষণ আঁকে, তারপর রাত্রে সন্ধ্যের পর থেকে।